সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতের ইতিহাস এই লেকচার সিরিজে মধ্যযুগ বা মেডিয়েভাল হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছিলাম। দিল্লির সুলতানি শাসনে গোলাম বংশ বা মামলুক বংশ সম্পর্কে বিভিন্ন বিষয় এর আগে দুটো ভিডিওতে আমরা বলেছি। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেয়া রইল, দেখতে পারো। আজকে এই সুলতানি শাসনটাকে কন্টিনিউ করব আর গোলাম বংশের পরবর্তী বংশ অর্থাৎ খলজি বংশ সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদেরকে বলবো। কেউ যদি নোট তৈরি করতে চাও, এখানে আমরা খুব কম্প্যাক্ট করে বিভিন্ন বিষয়ে লিখেছি, এটা দেখে দেখে লিখে নিতে পারো অথবা ভিডিও শেষে গিয়ে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমাদের মেইন টপিকে আসি। এখানে মেইনলি তিনজন রাজা আসেন, জালালউদ্দিন ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি আর কুতুবউদ্দিন মুবারক খলজি। কি বললাম? জালালউদ্দিন ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি আর কুতুবউদ্দিন মুবারক খলজি। এর আগে দেখেছি যে গোলাম বংশের সময় দিল্লিতে শেষ শাসক ছিল কৈকুবাদ এবং কৈকুবাদের একটি ছেলে ছিল কিউমার্স। কিউমার্সের দেখভাল বা রক্ষা করার জন্য একজন সেনাকে নিয়োগ করা হয়েছিল জালালউদ্দিন খলজি। কিন্তু পরে গিয়ে দেখা যায় যে জালালউদ্দিন কিউমার্সকে হত্যা করে দেয় এবং তারপর তার পিতা কৈকুবাদকে হত্যা করে এই গোলাম বংশের জায়গায় নতুন একটা রাজবংশ স্থাপন করে খলজি বংশ। তাহলে এই খলজি বংশের প্রতিষ্ঠাতা হলো জালালউদ্দিন ফিরোজ খলজি। তবে তার আরো একটা নাম রয়েছে মালিক ফিরোজ, তার আরেক নাম মালিক ফিরোজ, আর তার কন্যা ছিল মালিকায়ে জাহান। কি বললাম? মালিকায়ে জাহান। জালালউদ্দিনকে আফগানিস্তান থেকে আনা হয়েছিল আর সেই সময় আফগানিস্তানে এক জায়গাতে একটা জাতি বা ট্রাইব ছিল খলজি বা ঘোলজি জাতি। এখন জালালউদ্দিন যেহেতু ওই ঘোলজি জাতির ছিলেন, তাই জালালউদ্দিনের এই বংশটাকে খলজি বংশ বা ঘোলজি বংশ বলা হয়। জালালউদ্দিন এর আগে কিউমার্স এবং কৈকুবাদ এদের দুজনকে হত্যা করলেও পরবর্তীতে গিয়ে দেখা যায় যে জালালউদ্দিন খুবই দয়ালু স্বভাবের একজন রাজা। তবে এর পাশাপাশি তিনি দক্ষিণ ভারত জয় করার কথা চিন্তা ভাবনা করতেন, কারণ তিনি জানতেন যে দক্ষিণ ভারতের এই এরিয়া যদি আমি জিততে পারি তাহলে এই এরিয়াকে ব্যবহার করে আরবদের সাথে সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য করা সম্ভব। আর এই দক্ষিণ ভারত জেতার জন্যই জালালউদ্দিন তার ভাইপো আলাউদ্দিনকে দায়িত্ব দেন। আর আলাউদ্দিন দক্ষিণ ভারতে গিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন এরিয়া জিতে সেখান থেকে প্রচুর ধন দৌলত নিয়ে ফেরে। দক্ষিণ ভারত জিতে ফেরার পর আলাউদ্দিন জালালউদ্দিনের মেয়ে মালিকায়ে জাহান এর সাথে বিবাহ করে এবং আলাউদ্দিন সিংহাসনে বসার জন্য জালালউদ্দিনকে হত্যা করে দেয়। জালালউদ্দিনের সময়কাল ছিল 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তারপরে এই সিংহাসনে বসেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময়কাল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই খলজি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় আলাউদ্দিন খলজিকেই। ছোটবেলায় তার নাম ছিল আলী গুরসাপ। সিংহাসনে বসার আগেও আলাউদ্দিন দক্ষিণ ভারতে এসেছিল, সেখানে আক্রমণও করেছিল, কিন্তু সেই এরিয়া কখনো নিজের দখলে রাখেনি। ফলে আলাউদ্দিন এবার এই দক্ষিণ ভারত নিজের নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন সৈন্য অভিযান করে এবং প্রায় পুরো দক্ষিণ ভারত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন। এই জন্যই তাকে বলা হতো সিকান্দারের সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। আলেকজান্ডার যেহেতু তার সময়কালে খোঁজ হওয়া মোটামুটি সমস্ত দেশই দখল করে নিয়েছিল, সেই রকমই আলাউদ্দিন খলজি যেহেতু ভারতের প্রায় ম্যাক্সিমামটাই দখল করে নিয়েছিল, ওই জন্যই আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারের সানি বলা হয়। আলাউদ্দিন খলজি নিজের একটি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। আর ওই যে বললাম যে দক্ষিণ ভারত জিতেছিলেন, তবে দক্ষিণ ভারত অভিযানের আগে বড় বড় কিছু ঘোষণা করেছিলেন, কারণ তিনি জানতেন যে আক্রমণ করার আগে নিজের যে সৈন্যবাহিনী সেটাকে খুবই শক্তিশালী করা প্রয়োজন। আর সেই সৈন্যবাহিনী শক্তিশালী করার জন্যই বিভিন্ন রকম পদক্ষেপ নেন। তো সিংহাসনে বসার পরেই বড় বড় 4টি ঘোষণা করেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম যে ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিলেন এবং সেই ইকতা প্রথা আলাউদ্দিন খলজির সময় পর্যন্ত ছিল। আলাউদ্দিন খলজি সেই ইকতা প্রথাকে নষ্ট করে দেয় এবং ইকতাদারদের যে সমস্ত জমি দান দেয়া হতো, আলাউদ্দিন খলজি ঘোষণা করেন যে সেই সমস্ত দানের জমি সরকারি জমিতে পরিবর্তন হয়ে যাবে, মানে খালসা জমিতে পরিবর্তন হয়ে যাবে। সমস্ত দান করা ভূমি খালসা জমিতে পরিবর্তন হয়ে যাবে, এটাই ছিল তার প্রথম ঘোষণা। আর এই ইকতাদারদের যেমন জমি দেওয়া হতো, সেই রকম বিভিন্ন বড় বড় সৈন্যদেরও বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো। তো সেই সমস্ত জমি দেওয়ার প্রথা আলাউদ্দিন খলজি বাতিল করে দেন আর সৈন্য ও তার রাজদরবারের বিভিন্ন কর্মচারীদের বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেন। তাদেরকে বার্ষিক বেতন দিতেন। বিভিন্ন ধরনের কর্মীদের বিভিন্ন রকম বেতন হতো। তবে তার ভেতর যুদ্ধে সব থেকে বেশি পারদর্শী ছিল অশ্বরোহী সেনা। অশ্বরোহী সেনার বেতন ছিল বার্ষিক 238 টাকা। জমি ও সেনার প্রতি এই ঘোষণার পর আরো একটি বড় ঘোষণা করেছিলেন,
যে তার সময় যত নেশাজাত দ্রব্য আছে সমস্ত দ্রব্যতে তিনি নিষেধাজ্ঞা লাগিয়েছিলেন। কোনো মানুষ নেশাজাত দ্রব্য সেবন করতে পারবে না, এই রকমই তিনি নিয়ম তৈরি করেছিলেন। এর পাশাপাশি আরো একটি বড় ঘোষণা হলো যে সমস্ত ছোটখাটো উৎসব এবং তার সময় যে বিভিন্ন জমিদার বা বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদেরকে একসাথে যে সমাবেশ বা সভা, সেই সমস্ত সভা বা সমাবেশে তিনি নিষেধাজ্ঞা লাগিয়েছিলেন। বলেছিলেন যে কোনো জমিদার বা কোনো বিশিষ্ট ব্যক্তিরা কোনো উৎসব বা কোনো বিশেষ দিনে একসাথে জমায়েত হতে পারবেন না, কারণ তিনি জানতেন যে সবাই যদি একসাথে জমায়েত হয়, সবাই জমায়েত হয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে। এছাড়া তার সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন গুপ্তচর ব্যবস্থা চালু করা। তার সময় তিনি প্রচুর পরিমাণে গুপ্তচর নিয়োগ করেছিলেন তার সাম্রাজ্যকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য। সাম্রাজ্য নিয়ন্ত্রণ, সেনাদের নিয়ন্ত্রণ, অন্য কারোর উপর আক্রমণ, এই সমস্ত বিভিন্ন কিছুর জন্য গুপ্তচর নিয়োগ করেছিলেন। আর এই গুপ্তচরে পুরুষরা তো ছিলই, তার সাথে সাথে তিনি বাচ্চা ও মহিলাদেরও এই গুপ্তচর হিসাবে ব্যবহার করতেন। এবার সেনাকে আরো মজবুত করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নিয়েছিল সেগুলোর ভিতর একটা হলো যে সেনাদের জন্য ফ্রি ক্যান্টিন ব্যবস্থা তৈরি করা, মানে সেনাদের যাতে খাওয়া দাওয়াতে কখনো কোনো অসুবিধা না হয় তার জন্য সেনাদের ফ্রি ক্যান্টিন ব্যবস্থা চালু করে। এছাড়াও আলাউদ্দিন খলজির আগে সেনাদের কোনো পার্টিকুলার ড্রেস ছিল না। আলাউদ্দিন খলজি এই সেনাদের একটি নির্দিষ্ট ড্রেস তৈরি করার ব্যবস্থা করেন আর ঘোড়াতে দাগ দেওয়ার সিস্টেম চালু করেন। এছাড়া সৈনিকদের হিসাব রাখতেন, যাকে বলা হতো হুলিয়া। আলাউদ্দিন খলজি দেখেছিলেন যে সৈন্যরা মেইনলি ইকতাদারদের আন্ডারে ছিল। এখন ইকতাদাররা এই সৈন্যদের নিয়ে এমন একটা সিস্টেম চালু করেছিল যে রাজা হয়তো কোন একজন ইকতাদারকে 1000 সৈন্য রাখতে বললেন, কিন্তু ওই ইকতাদার সেখানে 400 সৈন্য রাখে। এবার রাজা যদি কখনো ওই ইকতাদারের কাছ থেকে 700 সৈন্য চায়, তাহলে ওই ইকতাদার তার আন্ডারে থাকা ওই 400 জন সৈন্যকে পাঠাতো আর তার পাশের একজন ইকতাদারের কাছ থেকে 300 সৈনিক নিয়ে তাকে পাঠিয়ে দিত। ঠিক সেই রকমই ঘোড়ার ক্ষেত্রেও তাই হতো। রাজা যদি 100 ঘোড়া চাইতো, তাহলে ওই ইকতাদার তার কাছ থেকে হয়তো 30টা ঘোড়া দিত আর পাশের 3-4টে ইকতাদারের কাছ থেকে 20টা 10টা এইরকম করে ফাইনালি রাজাকে ওই 100টা ঘোড়া পৌঁছানো হতো। এখন কোন সৈনিক বা কোন ঘোড়া কোন ইকতাদারের আন্ডারে আছে এর যেহেতু কোনো রেকর্ড থাকতো না, এই জন্য রাজা এই স্ক্যামটাকে ধরতে পারতো না। সেই জায়গাটা ঠিক করার জন্যই আলাউদ্দিন খলজি সেনাদের ড্রেস এবং ঘোড়াতে দাগ দেওয়ার ব্যবস্থা চালু করে। ঘোড়াতে দাগ দেওয়ার অর্থ হলো যে ঘোড়ার গায়ে একটা ছাপ বসিয়ে দেওয়া যে এই এলাকায় এই ঘোড়া রয়েছে। এছাড়া সৈনিকদের হিসাব রাখার ব্যবস্থা চালু করেন যে এই এরিয়াতে এতগুলো সৈনিক রয়েছে, এই এরিয়াতে এতগুলো সৈনিক রয়েছে, এইরকম হিসাব রাখতেন। সৈন্যদের এই হিসাব রাখার সিস্টেমটাকে বলা হতো হুলিয়া। আর সৈন্যতে আরো একটি সংশোধন করেন যে নিজের একটি স্ট্যান্ডিং আর্মি বা স্থায়ী সৈন্যবাহিনী তৈরি করেছিলেন। আলাউদ্দিন ইকতাদারদের কাছ থেকে জমি ও বিভিন্ন ক্ষমতা নিয়ে নিলেও কিছু কিছু সৈন্যের দায়িত্ব বিভিন্ন ইকতাদারদের আন্ডারেই ছিল। এখন রাজাকে যেহেতু সৈন্যের জন্য ইকতাদারের উপর নির্ভর করতে না হয়, সেই জন্যই নিজের নিয়ন্ত্রণে থাকবে এরকম একটা সৈন্যদল তৈরি করেন, সেটাকেই বলা হয় স্ট্যান্ডিং আর্মি। আর সৈন্যবাহিনী শক্তিশালী করতে গিয়ে আরো একটা বাধা আসছিল, সেটা হলো ধার্মিক সিদ্ধান্ত। আলাউদ্দিন যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে যেতেন, সেখানে তার রাজসভায় যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা ছিলেন তারা বিভিন্ন বাধার সৃষ্টি করতেন। আর সেই বাধা যাতে সৃষ্টি না হয় তার জন্য আলাউদ্দিন খলজি বলেছিলেন যে আমি সমস্ত ধার্মিক নিয়ম কানুন থেকে নিজেকে মুক্ত করে নিলাম, আমার সিদ্ধান্তের ওপর কোনো ধার্মিক নিয়ম প্রয়োগ হবে না। এখন এইরকম বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিজের সৈন্যবাহিনী তো শক্তিশালী করে নিয়েছিল, তার পাশাপাশি জনগণের সুবিধার জন্য রেশনিং ব্যবস্থা তিনি চালু করেছিলেন। বর্তমানে যেরকম রেশন সিস্টেম হয়, মানে সরকারের তরফ থেকে আমাদের রেশন দেওয়া হয়, ঠিক সেই রকম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। এবার আলাউদ্দিন খলজি কোন কোন জায়গা দখল করেছিলেন সেইটা একটুখানি বলি। তবে তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আলাউদ্দিন খলজি যে সমস্ত জায়গা দখল করতেন সেখানে বিভিন্ন রকমের ট্যাক্স লাগু করতেন। মেইনলি 6 ধরনের কর বা ট্যাক্স লাগু করতেন: জাজিয়া, জাকাত, খুমস, খরাজ, চরি আর ঘড়ি। কি বললাম? জাজিয়া, জাকাত, খুমস, খরাজ, চরি আর ঘড়িয়া। জাজিয়া, জাকাত, খুমস, খরাজ, চরি, ঘড়ি। এর ভেতর এই জাজিয়া কর সম্পর্কে তো এর আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি, তবুও একবার ওভারঅল বলি। জাজিয়া কর নন মুসলিমদের দিতে হতো। নন মুসলিমদের একটি সুরক্ষা কর হলো জাজিয়া কর। যারা এই জাজিয়া কর না দিতেন তাদের উপর বিভিন্ন সময় ডাকাতি হামলা হতো, তো জাজিয়া নন মুসলিমদের দিতে হতো। এর পাশাপাশি রয়েছে জাকাত। জাকাত মুসলিমদেরকে দিতে হতো, এটাকে বলা হতো যে স্বেচ্ছায় দান করা। এছাড়া খুমস কর ছিল।
খুম স্কোয়াডটা সৈন্যদের দিতে হতো। সৈন্যরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত জিনিস লুট করে আনতো তার ভেতর থেকে একটা কর দিতে হতো রাজাকে, সেই করটাকে বলা হতো খুম স্কোয়াড। আর খরাজ, খরাজ ছিল মুসলিমদের ভূমি কর। এছাড়াও রয়েছে চড়ি আর ঘড়ি। চড়ি হলো যে সমস্ত মানুষজন গবাদি পশু চরণ করতেন, মানে গবাদি পশু পালন করতেন, তাদেরকে এই ট্যাক্সটা দিতে হতো, মানে গবাদি পশুপালকদের দিতে হতো চড়ি। আর তার এলাকাতে যারা ঘর তৈরি করে রয়েছে সেই ঘরের ট্যাক্সকে বলা হতো ঘড়ি। তার সাম্রাজ্যে কোথায় কেমন কৃষিতে উৎপাদন হচ্ছে সেই হিসাবে সেখানকার ট্যাক্স নেওয়া হতো। কৃষিতে ট্যাক্সের পরিমাণ ছিল প্রায় 50%। আর এই কৃষি জমির ওপর ট্যাক্স নেওয়া হতো বা কর নেওয়া হতো ওই জমির পরিমাণের ওপর। জমি কতটা এরিয়া জুড়ে রয়েছে সেই হিসাবে সেখান থেকে ট্যাক্স নেওয়া হতো, এবং তার সবই রিটেন ডকুমেন্ট, মানে হিসাব থাকতো। এর আগে ইকতাদার ব্যবস্থায় কি হতো, ইকতাদারদের আন্ডারে সমস্ত জমি ছিল। এখন ইকতাদাররা ওই বিভিন্ন জায়গা থেকে কত ট্যাক্স তুলতো বা না তুলতো সেটা রাজার কাছে হিসাব থাকতো না, ফলে ইকতাদার যাই দিত রাজাকে তাই নিতে হতো। আর এই সিস্টেমটাকে ওভারকাম করার জন্যই আলাউদ্দিন খলজি জমি মেপে সেখান থেকে ট্যাক্স নেওয়ার প্রথা চালু করে। এবার আলাউদ্দিন খলজির বিভিন্ন সৈন্য অভিযানে আসি। আলাউদ্দিন খলজি উত্তর ভারতের এই এরিয়াতে কিছু এলাকা দখল করেছিলেন, আর দক্ষিণে এই এরিয়াতে কিছু এলাকা দখল করেছিলেন। খলজি বংশের রাজধানী ছিল দিল্লি। এর নিচে এই জায়গাটাকে বলা হতো রানথাম্বোর, এটা মেওয়ার। রানথাম্বোর, মেওয়ার, এটা হলো গুজরাট এরিয়া। আর এই জায়গাটাকে বলা হতো জয়সলমীর। এবার বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য গুজরাট সব থেকে বেস্ট জায়গা, এই জন্যই আলাউদ্দিন খলজির নজর ছিল এই গুজরাটের দিকে। তবে গুজরাট আসার জন্য এখানে মাঝখানে আমাদের দুটো সাম্রাজ্য রয়েছে, একটা রানথাম্বোর আর একটা মেওয়ার। ফলে আলাউদ্দিন খলজি এই রাস্তা দিয়ে না আসে এই রাজস্থানের মরুভূমি এলাকা দিয়ে আসার চিন্তা ভাবনা করে। তবে গুজরাট আসতে গিয়ে মাঝখানে পড়ে জয়সলমীর। এই জয়সলমীরে প্রথম আক্রমণ করেছিলেন। বিভিন্ন সময় এই বিভিন্ন এরিয়াতে আক্রমণ হয়, যেমন 1299-তে আক্রমণ হয় গুজরাট, 1299-তে আক্রমণ হয় গুজরাটের ওপর। তারপর 1301 খ্রিস্টাব্দে গিয়ে আক্রমণ হয় রানথাম্বোর, তারপর 1303 খ্রিস্টাব্দে গিয়ে মেওয়ার, আর তারপর 1305 খ্রিস্টাব্দে গিয়ে এখানে মালওয়া। কি বললাম, 1299 খ্রিস্টাব্দে গুজরাট, তারপর 1 খ্রিস্টাব্দে রানথাম্বোর, মানে 1301 খ্রিস্টাব্দে রানথাম্বোর, 1303 সালে মেওয়ার, আর 1305 সালে মালওয়া। 1299 খ্রিস্টাব্দে যখন এই গুজরাট আক্রমণ করতে যাচ্ছিল রাজস্থানের এই এরিয়া দিয়ে যাওয়ার সময় মাঝখানে চলে আসে জয়সলমীর, ফলে জয়সলমীরের উপর প্রথম আক্রমণ হয়। আর জয়সলমীরে ওই আক্রমণের ফলে এই এরিয়ার যে সমস্ত সৈন্য, রাজা ও মহিলারা ছিল তাদের ভেতর শকা আর জহর এই ঘটনা ঘটে। এখন জহর শব্দের সাথে হয়তো আমরা পরিচিত আছি, কিন্তু শকা শব্দটা আমরা জানি না। তো জহর শব্দের অর্থ কি, কোনো একটা এরিয়ার উপর যখন বাইরের আক্রমণ হয় আর ওই এরিয়ার মহিলারা যখন জানতে পারে যে আমাদের হার নিশ্চিত এবং আমাদের ওপর ওই বাইরে যারা আক্রমণ করলো তাদের অধিকার হয়ে যাবে এবং তারা আমাদের ওপর নির্যাতন করবে এবং বিভিন্ন কাজে আমাদেরকে ব্যবহার করবে, ফলে সেই ঘটনা যাতে না হয় তার জন্য মহিলারা আগুনের ভেতর ঝাঁপ দিতেন। এই ঘটনাটাকেই বলা হয় জহর। আর ওই রকমই খানিকটা ঘটনা হলো শকা। শকা হলো পুরুষদের ক্ষেত্রে। ওই এলাকার পুরুষরাও যখন জানতেন যে বাইরের ওই আক্রমণের ফলে আমাদের আর স্বাধীনতা কিছু থাকবে না, আমরা তাদের গোলাম হয়ে যাব, ফলে তারা মৃত্যু ভয় না করেও তাদের সামনে লড়াইয়ের জন্য যায়। তারা জানতো যে তাদের মৃত্যু নিশ্চিত। এটা জেনে ওই আক্রমণকারীদের সামনে গিয়ে লড়াই করা বা কখনো কখনো নিজের প্রাণ নিজেই নিয়ে নেওয়া, এই ঘটনাটাকেই বলা হতো শকা। তো এই শকা ও জহরের ঘটনা যখন এই জয়সলমীর আক্রমণ করা হয় তখন দেখা যায়। এরপর 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির আক্রমণ হয় গুজরাটের ওপর। গুজরাটের তখন রাজা ছিলেন রাজা রায়করণ বা রায়কর্ণ। গুজরাটের রাজা ছিলেন রাজা রায়কর্ণ। রাজা রায়কর্ণ আলাউদ্দিন খলজির এই আক্রমণে পরাজিত হয়ে যায় এবং এই এরিয়া চলে আসে আলাউদ্দিন খলজির আন্ডারে। আর এই গুজরাটে আলাউদ্দিন খলজি একজন দাসকে পান, মালিক কাফুর। মালিক কাফুরকে গুজরাটের এই এরিয়া থেকে 1000 দিনারের বিনিময়ে কেনা হয়েছিল, তাই মালিক কাফুরের আরেক নাম হলো 1000 দিনারি। এখন আলাউদ্দিন খলজি গুজরাট জিতে এখান থেকে ফেরার সময় রানথাম্বোরে ঘটনা ঘটে যায় 1301 খ্রিস্টাব্দে। খলজি বংশের আগে যদি আমি গোলাম বংশে বলবনের সময়কাল দেখি, বলবনের সময়কালে ভারতের উত্তর পশ্চিম দিকে মঙ্গলদের আক্রমণ হতো। আর এই আক্রমণে কখনো কখনো বলবনের সেনা জিতে যেত, কখনো কখনো মঙ্গলের সেনা জিতে যেত। এবার এইভাবে যুদ্ধ হতে হতে
কিছু মঙ্গল সেনাও ওই গোলাম বংশের আন্ডারে চলে আসে, মানে মঙ্গল সেনা গোলাম বংশের হয়ে তখন কাজ করত। আর আর পরবর্তীতে গোলাম বংশের জায়গায় গিয়ে যখন খলজি বংশ এলো, তখন খলজি বংশের সেনাতেও কিছু মঙ্গল সেনা ছিল। আর মঙ্গল সেনারা ভাবতেন যে তাদের হয়তো খলজি সাম্রাজ্যের যে সেনাবাহিনী তাদের থেকে কিছুটা পৃথক করে রাখা হয়। তাই এই 1299 খ্রিস্টাব্দে গুজরাট জেতার পর এখান থেকে ফেরার সময় কিছু কিছু মঙ্গল সেনা বিদ্রোহ করে এবং খলজির ওই সেনাবাহিনী থেকে সরে গিয়ে রানথাম্ভোরের রাজার কাছে আশ্রয় নেয়। বলে যে খলজির যে সেনাবাহিনী সেখানে আমাদেরকে ঠিকঠাক সুবিধা দেওয়া হয় না, আপনি আমাদেরকে আপনার সেনাবাহিনীর ভিতরে নিয়ে নিন। তখন এই রানথাম্ভোরের রাজা ছিল রাজা হামিরদেব চৌহান, রাজা হামিরদেব চৌহান। এখন আলাউদ্দিন খলজির কাছে সংবাদ যায় যে কিছু মঙ্গল সেনা রানথাম্ভোরের এই রাজার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ফলে আলাউদ্দিন খলজি রানথাম্ভোরের এই রাজা হামিরদেব চৌহানকে একটি সংবাদ পাঠিয়েছিলেন যে আমার যে মঙ্গল সেনা আপনার কাছে রয়েছে বা আশ্রয় নিয়েছে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন, বা আপনি তাদেরকে আপনার সাম্রাজ্য থেকে বার করে দিন। কিন্তু হামিরদেব চৌহান আলাউদ্দিন খলজির ওই প্রস্তাবে রাজি হয়নি। ফলে পরবর্তীতে গিয়ে আলাউদ্দিন খলজি এই রানথাম্ভোর আক্রমণ করে 1301 খ্রিস্টাব্দে এবং এই এরিয়া তখন আলাউদ্দিন খলজি নিয়ে নেয়। এই রানথাম্ভোর এলাকাতেও সকা ও জহরের ঘটনা ঘটেছিল। এরপর 1303 খ্রিস্টাব্দে গিয়ে আলাউদ্দিন খলজি যেহেতু গুজরাট আগেই জিতে গিয়েছিল এবং গুজরাট আসার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এখান থেকে স্ট্রেট রাস্তা, কিন্তু আসতে গিয়ে মাঝখানে এই মেওয়ার এলাকা বাধা পড়ে যায়। ফলে আলাউদ্দিন খলজি এই মেওয়ারের উপর আক্রমণ করে 1303 খ্রিস্টাব্দে। এই মেওয়ারে তখন রাজা ছিল রাওয়াল রতন সিং আর তার স্ত্রী ছিল পদ্মাবতী। আলাউদ্দিন খলজি এই মেওয়ার আক্রমণ করেন এবং সেখানে এই সকা আর জহরের ঘটনা ঘটে। ফলে 1303 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই পুরো এরিয়া চলে এসছে আলাউদ্দিন খলজির আন্ডারে। এবং তারপরে 1305 খ্রিস্টাব্দে গিয়ে এখানে মালবা এরিয়া আক্রমণ করে। মালবাতে ছিল পরমার সাম্রাজ্য। পরবর্তীতে গিয়ে মুঘল সাম্রাজ্যের সময় মানে 1540 খ্রিস্টাব্দে একজন কবি ছিলেন মালিক মোহাম্মদ জয়সি। কি বললাম? মালিক মোহাম্মদ জয়সি। তিনি একটি কবিতা লিখেছিলেন পদ্মাবত। এই কবিতাতে তিনি বলেছিলেন যে এখানে মেওয়ার এরিয়াতে যে রাওয়াল রতন সিং তার স্ত্রী পদ্মাবতী, সেই পদ্মাবতীর জন্যই আলাউদ্দিন খলজি এই মেওয়ার এরিয়া আক্রমণ করেছিলেন। তাহলে এই এরিয়াতে কি কি হলো? 1299 খ্রিস্টাব্দে গুজরাট নিয়ে নিল, 1301 খ্রিস্টাব্দে রানথাম্ভোর, 1303 খ্রিস্টাব্দে এখানে মেওয়ার আর 1305 খ্রিস্টাব্দে এখানে মালওয়া। এই উত্তর ভারতের এই এরিয়া নিয়ে নিল। আর এই পাশের এরিয়া আগেই আলাউদ্দিন খলজির আন্ডারে ছিল। ফলে উত্তর ভারতের এই পুরো এরিয়া চলে আসে আলাউদ্দিন খলজির আন্ডারে। এবার আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানের কথা ভাবে। তবে এখানে দক্ষিণ ভারত অভিযানের আগে আরেকটা বিষয় বলে দিই। আলাউদ্দিন খলজির 4 জন বিশিষ্ট সেনাপতি ছিলেন: উলুগ খান, নুসরাত খান, জাফর খান আর মালিক কাফুর। উলুগ খান, নুসরাত খান, জাফর খান আর মালিক কাফুর। এর ভেতর এই যে উত্তর ভারতের এই এরিয়া দখলের জন্য পাঠিয়েছিলেন নুসরাত খান আর উলুগ খানকে। এই এরিয়া দখলের জন্য পাঠিয়েছিলেন নুসরাত খান আর উলুগ খানকে। এছাড়া এর আগে বলবনের সময় যেমন বললাম যে এখানে মঙ্গল আক্রমণ হতো, আলাউদ্দিন খলজির সময়ও এই এরিয়াতে মঙ্গল আক্রমণ হতো। ফলে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছিলেন জাফর খানকে। জাফর খান মোটামুটি মঙ্গলদের সাথে ভালোই লড়াই করছিল, কিন্তু শেষের দিকে গিয়ে জাফর খান মঙ্গলদের হাতে পরাজিত হয়ে যায় এবং সেখানে মারা যায়। তাহলে এই এরিয়াতে ছিল জাফর খান আর এই এরিয়াতে ছিল নুসরাত খান আর উলুগ খান। এবার এইখানে জিততে জিততে 1299 খ্রিস্টাব্দে এখান থেকেই পেয়ে গেছিল মালিক কাফুরকে। মালিক কাফুর সৈন্য হিসাবে খুবই যোগ্য এবং বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। 1299 খ্রিস্টাব্দে এখানে গুজরাট আক্রমণ করার পর এইখানের এরিয়া নেওয়ার সময়ও নুসরাত খান আর উলুগ খানের সাথে মালিক কাফুর ছিল। আর মালিক কাফুর আলাউদ্দিন খলজির এতটাই প্রিয় ব্যক্তি হয়ে যায় যে দক্ষিণ ভারতের অভিযান করার জন্য মালিক কাফুরকে একাই পাঠিয়ে দেয়। এবার দক্ষিণ ভারতে এই এরিয়াতে ছিল দেবগিরিতে যাদব বংশ, এখানে ছিল কাকতিয়া সাম্রাজ্য, এখানে ছিল হোয়েসেল সাম্রাজ্য আর এখানে ছিল পান্ড্য সাম্রাজ্য। মেইন এই 4টে বড় বড় সাম্রাজ্য ছিল। দেবগিরি বা যাদব, এখানে কাকতিয়া বা ওয়ারাঙ্গেল, আর এখানে হলো হোয়েসেল, এখানে পান্ড্য। এখন দক্ষিণ ভারত অভিযানের জন্য মালিক কাফুর প্রথমেই দেবগিরি আক্রমণ করেন। দেবগিরিতে তখন যাদব বংশের রাজা ছিল রাজা রামচন্দ্রদেব। রামচন্দ্রদেব খুবই বীরত্বের সাথে মালিক কাফুরের সাথে লড়াই করে এবং আলাউদ্দিন খলজি রামচন্দ্রদেবের সেই বীরত্বের খবর পায়। খবর পেয়ে তাকে এই এরিয়াতে ছেড়ে দেয়।
তার এরিয়ার দখল নিয়ে তাকে এই এরিয়াতে ছেড়ে দেয়। এরপর মালিক কাফুর আক্রমণ করে কাকতিয়া সাম্রাজ্য। কাকতিয়া সাম্রাজ্য বা এই এরিয়াটাকে বলা হতো ওয়ারাঙ্গল। এই ওয়ারাঙ্গলের রাজা ছিল রাজা প্রতাপরুদ্রদেব। প্রতাপরুদ্রদেব যুদ্ধের আগেই মালিক কাফুর অর্থাৎ আলাউদ্দিন খলজির বর্ষতা স্বীকার করে নেয় এবং এই এরিয়া হয়ে যায় তখন খলজি সাম্রাজ্যের আন্ডারে। এবার এখানে দুটো বিখ্যাত ঘটনা ঘটে। রাজা প্রতাপরুদ্রদেবের কাছে ছিল কোহিনূর হীরা। কোহিনূর হীরা রাজা প্রতাপরুদ্রদেব মালিক কাফুরকে দিয়ে দেয় এবং মালিক কাফুর ওই কোহিনূর হীরা আলাউদ্দিন খলজিকে দিয়ে দেয়। তারপর বিভিন্ন সময়ে গিয়ে ওই কোহিনূর হীরা বিভিন্ন রাজাদের হাতে ঘোরে এবং ফাইনালে ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। আর আরেকটা ঘটনা কি ঘটে, এই রাজা প্রতাপরুদ্রদেব এই এরিয়াতে নিজের একটি সোনার মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু আলাউদ্দিন খলজির বর্ষতা স্বীকার করার পর নিজের ওই সোনার মূর্তিটাকে শিকল দিয়ে বেঁধে দেন। কাকতিয়া সাম্রাজ্যের উপর এই আক্রমণ হয় 1310 খ্রিস্টাব্দে গিয়ে। এরপর মালিক কাফুর হুয়েসেল বংশের উপর আক্রমণ করে। হুয়েসেল বংশের রাজধানী ছিল দার সমুদ্র। মালিক কাফুর এই হুয়েসেল বংশের বেশিরভাগ জায়গা দখল করলেও রাজধানী দার সমুদ্র জিততে পারেনি। আমরা যদি একটুখানি পিছনে গিয়ে দেখি, মগধে অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ, কারণ রাজগৃহ এলাকাটা পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে শত্রুদের আক্রমণ হতো না, বা হলেও খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সেই রকমই এই হুয়েসেল সাম্রাজ্যের যে রাজধানী দার সমুদ্রের জিওগ্রাফিক্যাল কন্ডিশনও খুব একটা সুবিধাজনক না, আশেপাশে নদী ও পাহাড় দিয়ে ঘেরা। ওই জন্য মালিক কাফুর এর রাজধানী দার সমুদ্র জিততে পারেনি। তারপর এই এরিয়ার পরে চলে আসে পান্ড সাম্রাজ্যের দিকে এবং ফাইনালে মালিক কাফুর এই পান্ড সাম্রাজ্যও জিতে যায়। আর আলটিমেটলি আলাউদ্দিন খলজির এরিয়া পুরো উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত হয়ে যায়। এবার মালিক কাফুর যেহেতু দক্ষিণ ভারতের এই পুরো এরিয়া নিজে একাই দখল করে নিয়েছিল, ওই জন্যই আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে একটি নাম দিয়েছিলেন মালিক নায়াব। তো এই হলো আলাউদ্দিন খলজির বিভিন্ন সৈন্য অভিযান। এবার এই সৈন্য অভিযানের ভিতরে বেশিরভাগ জায়গাতেই, বলতে গেলে সমস্ত জায়গাতেই আলাউদ্দিন খলজি তার সেনাপতিদের পাঠিয়ে দিয়েছিলেন। যেমন ওই যে দেখলাম যে এখানে মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য পাঠিয়েছিল জাফর খানকে, উত্তর ভারতের এই এরিয়ার জন্য পাঠিয়েছিল নুসরত খান আর উলুগ খানকে, দক্ষিণ ভারতের জন্য পাঠিয়েছিল মালিক কাফুরকে। বলা হয় যে শুধুমাত্র এক জায়গাতেই আলাউদ্দিন খলজি নিজে যুদ্ধ করতে গিয়েছিলেন, সেটি হলো এই চিত্তর বা মেওয়ার এরিয়াতে। চিত্তর বা মেওয়ার এরিয়াতে রাবাল রতন সিং এর সাথে যুদ্ধের সময় আলাউদ্দিন খলজি নিজে এই এরিয়াতে গিয়েছিলেন। আলাউদ্দিন খলজি প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ ভারত জেতার জন্য পরিকল্পিতভাবে অভিযান করেছিলেন। এবার আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যকে আরো ভালোভাবে চালানোর জন্য বিভিন্ন বিভাগ চালু করেছিলেন। সেই বিভাগ কি? মেইনলি 4টে বিভাগের কথা গুরুত্বপূর্ণ: দিওয়ানে আরিজ বা দিওয়ানে আর্জ, দিওয়ানে ইনসা, দিওয়ানে ওয়াজারাত আর দিওয়ানে রিয়াসাত। কি কি বললাম? দিওয়ানে আর্জ, দিওয়ানে ইনসা, দিওয়ানে ওয়াজারাত আর দিওয়ানে রিয়াসাত। দিওয়ানে আরিজ বা দিওয়ানে আর্জ ছিল সেনা বিভাগ, মানে সেনাদের সম্পর্কে বিভিন্ন নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত নেওয়ার কমিটি মতন ছিল দিওয়ানে আরিজ বা দিওয়ানে আর্জ। এর আগে বলবন এই দিওয়ানে আর্জ চালু করেছিলেন, তবে আলাউদ্দিন খলজি এটাকে খুব ভালোভাবে পরিচালনা করেছিলেন। সেনা বিভাগে কি কি উন্নতি করেছিলেন সেটা তো একটু আগে বললাম, যে সেনাতে কিরকম কি করেছিলেন: ড্রেস তৈরি, সেনাদের বেতন, ইয়ারলি বেতন, তাদেরকে ক্যান্টিন ব্যবস্থা, ঘোড়ায় দাগ দেওয়া, এই সমস্ত বিভিন্ন বিষয়। বর্তমানে যেরকম দেশের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন কমিটি বা মন্ত্রণালয় থাকে, সেই রকমই ছিল এই বিভাগগুলো: দিওয়ানে আর্জ, দিওয়ানে ইনসা, দিওয়ানে রিয়াসাত, দিওয়ানে ওয়াজারাত। এইরকম দিওয়ানে ইনসা ছিল ডাক বিভাগ বা পোস্টাল সিস্টেম। এই পোস্ট বিভাগে চিঠি দেওয়া নেওয়ার দায়িত্বে অফিসার নিয়োগ করেছিলেন শাহানাই মন্ডি। কি বললাম? শাহানাই মন্ডি। এই শেষের কিছু বিষয় আছে যেগুলো এখানে লেখা হয়নি, যদি নোট তৈরি করতে চাও আমি বলছি, একটুখানি নোট করে নিও। পোস্ট বিভাগ বা ডাক বিভাগে অফিসার নিয়োগ করেছিলেন শাহানাই মন্ডি। দিওয়ানে ওয়াজারাতে ছিল মন্ত্রী বিভাগ, মানে কোন কোন মন্ত্রীর কি কাজ হবে, তাদেরকে কি বেতন দেওয়া হবে, তারা কখন রাজার হয়ে কি কি কাজ করবে, সেই সমস্ত বিভিন্ন বিষয়, মানে মন্ত্রীদের নিয়ে যে সমস্ত বিষয় ছিল সেটাকেই বলা হতো দিওয়ানে ওয়াজারাত। আর দিওয়ানে আর্জের পর সব থেকে ভাইটাল যে বিভাগটা ছিল সেটা হচ্ছে দিওয়ানে রিয়াসাত। দিওয়ানে রিয়াসাত বাজার নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তিনি বাজারের সমস্ত প্রোডাক্ট বা জিনিসপত্রের দাম ফিক্সড করে দিয়েছিলেন, মানে নির্ধারণ করে দিয়েছিলেন যে এর থেকে বেশি বা কমে এই সমস্ত জিনিস বিক্রি হবে না। বর্তমানে যেরকম বিভিন্ন জিনিসের দাম ফিক্সড থাকে, সেই রকম আলাউদ্দিন খলজির সময়ও বিভিন্ন জিনিসপত্রের দাম তিনি তার মন্ত্রীদের দ্বারা ফিক্সড করে দিয়েছিলেন। ফলে কোনো দোকানদার তার ইচ্ছা মতন করে কারোর কাছ থেকে
টাকা পয়সা নিতে পারতো না। আর কেউ যাতে বাজারে এইরকম উল্টোপাল্টা দাম না নেয় তার জন্য বাজারে গুপ্তচর সেট করে রেখেছিলেন। বাজার নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত গুপ্তচরদের বলা হতো মুনহিয়ান্স। কি বললাম? মুনহিয়ান্স। বাজার নিয়ন্ত্রণের জন্য গুপ্তচর মুনহিয়ান্স। তার সময় দণ্ড ব্যবস্থা খুবই কঠোর ছিল। তিনি একটি স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন চোর মিনার। যদি কেউ চুরি করত, মানে বাজারে কারোর কাছ থেকে ঠকিয়ে কিছু পয়সা নেওয়া বা কারোর বাড়িতে চুরি করা বা কেউ যদি কোনো অপরাধ করত, তাহলে শাস্তি হিসাবে এই চোর মিনারে তার মাথা কেটে ঝুলিয়ে দিতেন। এবার স্থাপত্যের কথা যদি বলি, আলাউদ্দিন খলজি আরো দুটি স্থাপত্য নির্মাণ করেছিলেন। একটা হলো আলাই মিনার আর একটা হলো আলাই দরওয়াজা। কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন কুতুব মিনার। সেটিকে দেখেই তার পাশে আলাউদ্দিন খলজি আরেকটি মিনার তৈরি করতে চেয়েছিলেন, আলাই মিনার। আর সেই আলাই মিনার তৈরির দায়িত্ব দেন মালিক কাফুরকে। তবে মালিক কাফুর এই স্থাপত্যটা শেষ করতে পারেনি, কারণ ওই আলাই মিনারের গঠনগত কিছু সমস্যা ছিল। এর জন্যই কুতুবউদ্দিন আইবকের তৈরি করা কুতুব মিনারের পাশেই যে কুব্বাতুল ইসলাম মসজিদ রয়েছে তার সামনে একটি প্রবেশদ্বার অর্থাৎ আলাই দরওয়াজা তৈরি করেছিলেন এই আলাউদ্দিন খলজি। এবার আলাউদ্দিন খলজি সম্পর্কে আরেকটি বিষয় আছে, সেটা হলো যে আলাউদ্দিন খলজির 4 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ছিল জালালউদ্দিন খলজির মেয়ে মালিকাই জাহান। এরপর 1299 খ্রিস্টাব্দে যখন গুজরাট আক্রমণ করেছিলেন, গুজরাটের রাজা ছিল রাজা রায়করণ বা রায়কর্ণ, তার স্ত্রী ছিল কমলা দেবী। আলাউদ্দিন খলজি রাজা কর্ণকে হারিয়ে এই কমলা দেবীকে বিবাহ করেন। এরপর গুজরাটের উপরে এই এরিয়াতে একজন গভর্নর বা সুবেদার ছিলেন আলাপ খান। আলাপ খানের বোন ছিল মেহারু বা মাহরু। এই মাহারুকে বিবাহ করেন আলাউদ্দিন খলজি। আর সবশেষে মালিক কাফুর যখন এই দেবগিরি আক্রমণ করেছিল, দেবগিরি রাজা ছিল রাজা রামচন্দ্র দেব। রামচন্দ্র দেবের কন্যা ছিল জত্তপলি। জত্তপলির সাথে আলাউদ্দিন খলজির বিবাহ হয়। এবার এইভাবে আলাউদ্দিন খলজির শাসন চলতে চলতে 1316 খ্রিস্টাব্দে গিয়ে মারা যায় এবং তারপর এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন শিয়াবউদ্দিন খলজি। তারপরে বসেন কুতুবউদ্দিন মুবারক খলজি এবং কুতুবউদ্দিন মুবারক খলজির পর এই সাম্রাজ্যের সিংহাসনে চলে আসে তুগলক বংশ। তো এই শিয়াবউদ্দিন খলজি বা কুতুবউদ্দিন মুবারক খলজি বা তুগলক বংশ, এদের সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও কোনো ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের লেকচারে গিয়ে কুতুবউদ্দিন মুবারক খলজি আর তুগলক বংশ নিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।